নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি উপন্যাস। শ্রী সুবোধ ঘোষের লেখা সুজাতা উপন্যাসটি আমি আপনাদের কাছে পড়ে শোনাব। আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম পর্ব। শালবনে ঘেরা এই ছোট শহরের কিনারায় ওই শান্ত বাংলো বাড়িটার নীরব বাতাস আজকাল যখন তখন গুনগুন করে ওঠে। গুনগুন করে একটা দোলনা দোলানো আর ঘুম পাড়ানো গান। কখনো আয়া আর কখনো বা স্বয়ং চারুই গান করে। প্রায় 1 বছর হলো একটি দোলনা দুলছে এই বাড়ির ভিতরে। চারুর মনের এতদিনের একটা স্বপ্নই যেন সত্য হয়েছে। বিয়ের পর প্রায় 10টা বছর ধরে শুধু বই পড়ে পড়ে, কাঁটা কুরুশ নেড়ে ছেড়ে, সিল্কের আর উলের ফুল তুলে তুলে আর বাংলোর লনে মরশুমি ফুল ফুটিয়ে ফুটিয়ে যেন হাঁপিয়ে পড়েছিল জীবন। তারপরেই এক নূতন বেদনায় চারুর চোখ দুটিকে জলে ভাসিয়ে দিয়ে যেদিন একটা নূতন প্রাণের কান্না বেজে উঠল চারুর বুকের কাছে, সেদিন যেন নূতন করে হেসে উঠল চারুর ওই হাঁপিয়ে পড়া জীবন। যে চারু যখন তখন এই বাংলো বাড়ির নিভৃতে যে কোনো একটা সোফায় ঘুমিয়ে পড়ত, ঘুমোতে এত ভালোবাসতো যে চারু, সেই চারুই এখন যেন সারাটা রাত জেগে থাকতে ভালোবাসে, কারণে অকারণে। আর যখন তখন ছোট্ট একটি 1 বছর বয়সের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ভালোই লাগে চারুর। ব্যাপার দেখে হেসে ফেলে উপেন। ঘুম ভাঙালে এত রাগ করতো যে ঘুম কাতুরে চারু, সে আজ কেমন জব্দ হয়েছে। চারুও বলতে ছাড়ে না, মশাই বা কি কম জব্দ হয়েছেন? উপেন বলে, আমার জব্দের কি দেখলে? অফিস থেকে আর ক্যাম্প থেকে এখন সন্ধ্যের আগেই ঘরে ফিরতে হচ্ছে কিনা? উপেন আর প্রতিবাদ করে না, করতে ইচ্ছাও করে না। চারুই আবার একটা পুরনো অভিমানের জের টেনে হেসে হেসে কথা শোনায়। যাক, তবু যে মেয়ের টানে তাড়াতাড়ি ঘরে ফিরছ, এটাও কি আমার কম ভাগ্যের কথা? শুধুই কি মেয়ের টানে? রাখুন মশাই, আর কথা বাড়াবেন না। সেসব কথা কিছুই ভুলিনি। রাত 9টা পর্যন্ত অফিসের ফাইল না ঘাটলে ঘুম আসতো না যার চোখে, ঘরে যে একটা মানুষ আছে সে কথাও ভুলেও একবার ভাবতে পারতো না যে মানুষ। কিন্তু 9টা বছর ধরে অফিস যেতে প্রতি সপ্তাহে 5 দিন আমাকে লেট হতে হয়েছে কেন? কিসের টানে? চারুর একটা হাত টেনে ধরতেই উপেনের হাত ছাড়াবার চেষ্টা করে চারু, কিন্তু পারে না। হেসে ফেলে চারু। আজকাল এই বাংলো বাড়ির ভিতরে প্রতি সন্ধ্যাতেই এরকম হাসির ঝংকার বেজে ওঠে। দোলনার কাছে এগিয়ে গিয়ে ঘুমন্ত মেয়ের মুখের দিকে দুজনেই তাকিয়ে থাকে। এখনো 1 বছর বয়স হয়নি, কিন্তু উপেন ও চারুর ভালোবাসার জীবনের যে স্বপ্ন আজ স্নিগ্ধ সুন্দর ও কোমল একটি ফুলের মতো রূপ নিয়ে ফুটে উঠেছে আর দোলনায় দুলছে, তার একটা নামও দিয়ে ফেলেছে চারু। ওর নাম রমা। উপেনের মুখের দিকে তাকিয়ে একটা রহস্যের কথা বলতে গিয়ে ঝক করে হেসে ওঠে চারুর চোখ। স্বপ্নের মধ্যেই হঠাৎ ওই নাম ধরে মেয়েটাকে ডেকে ফেলেছিলাম, তাই। যখন তখন দোলনার কাছে এসে ঘুমন্ত রমাকে কোলের ওপর তুলে নিয়ে বসে থাকে চারু। রমার গালে গাল ঠেকিয়ে দুর্নিবার এক আদরের আবেশে যেন মুগ্ধ হয়েই ডাকতে থাকে চারু, রমা, রুমু, রম। রমা, এই ডাকটা যেন চারুর বুকের ভেতর থেকেই মধুরতার বিহ্বল শোণিতের শিহর হয়ে আপনা থেকেই ভাষা হয়ে ফুটে উঠেছে। আড়াল থেকে তাকিয়ে দেখতে থাকে উপেন। তারপরেই ব্যস্ত হয়ে ছুটে আসে হিংসুকের মতো একটা আগ্রহ নিয়ে। দাও দাও, ওকে আমার কাছে দাও। তুমি ওই সোফায় বসে এখন একটু ঘুমিয়ে নাও। চারুর হাত থেকে রমাকে তুলে নিয়ে ঘরের ভেতর পায়চারি করে বেড়ায় উপেন। বৃথাই একটা আয়াকে রাখা হয়েছে। নানা কথার মাঝখানে উপেন হঠাৎ আক্ষেপ করে, তুমি যদি দিনরাত এটাকে ঘাঁটাঘাঁটি করবে তবে পয়সা খরচ করে আয়া রাখবার দরকার কি? ওসব স্টাইল আমার সহ্য হবে না। আয়া রাখবার দরকার নেই, আয়া ভাইয়ার হাতে মেয়েকে ছেড়ে দিতে পারবো না। ঠিক কথা। 1 বছরের মধ্যে শুধু মাঝে মাঝে দোলনা দোলানো ছাড়া
আয়াকে আর কোনো কাজ করতে দেয়নি চারু। আয়ার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না। প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হয়ে রয়েছে চারুর অন্তরাত্মা। উপেন অনুযোগ করলে চারু প্রতিবাদ করে, না না, এই কাজ পরকে দিয়ে হয় না। কেন? কেন আবার কি? নিজের মনের আনন্দকে যেমন পরকে দিয়ে হাসিয়ে নেওয়া যায় না, তোমার পয়সা বাঁচাবার ইচ্ছে থাকলে আয়াকে বিদেয় করে দিতে পারো। এইভাবেই রমা নামে মাত্র 1 বছর বয়সের শিশু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে এই বাংলো বাড়ির হাসি, গান, অভিযোগ আর ঝগড়া সবই যেন মিষ্টি সুরে বাজে। ওই রমারই জন্মদিন দেখা দিল একদিন। শালবনে ঘেরা ছোট শহরের কিনারায় রেল ইঞ্জিনিয়ার উপেনের বাংলো বাড়ির লনের উপর উৎসবের আয়োজন রঙিন হয়ে উঠল। মাইল 5 দূরে এক পাহাড়ি নদীর স্রোতের উপর রেলওয়ের জন্য ব্রিজ নির্মাণের পর্ব চলছে এখন। বিকাল হবার আগেই ঘরে ফিরবার জন্য ব্যস্ত হয়ে উঠল উপেন। ক্যাম্পের অফিসের খাতাপত্র সই করে বাইরে এসে দাঁড়ায়। ওভারসিয়ার এসে সম্মুখে দাঁড়ায়। ওভারসিয়ার খুশি মনে জানায়, সংবাদ আছে স্যার। সুসংবাদ এই যে কাজ ছেড়ে দিয়ে আর কোনো কুলি পালিয়ে যায়নি, কারণ কলেরার ভয় কমে গিয়েছে। ডাক্তার এসে পড়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে, জল ফিল্টার করার ব্যবস্থা হয়েছে। মাত্র 2টো মৃত্যু হয়েছে কাল রাত্রে, আর নতুন করে কোনো কেসও হয়নি, মৃত্যুও হয়নি। খুশি মনে ট্রলির ওপর উঠে বসে উপেন। পা চালায় ট্রলিম্যান। ছাতার ছায়ায় বসে উপেন দুপাশের ফোটা পলাশের শোভা দেখতে দেখতে মুগ্ধ হয়ে যায়। তারপরেই নিজের হাতের ফাইলের ভিতর থেকে ছোট একটি ফটো বের করে মুগ্ধ চোখের সামনে তুলে ধরে 1 বছরের বয়সের একটি মেয়ের মুখের ছবি। হেসে ওঠে উপেনের সারা মুখ। বাংলোর বারান্দায় যখন উপেনের পায়ের শব্দ বেজে উঠল, তখন সন্ধ্যা হয়ে আসছে। লনের উপর টেবিল সাজাতে আরম্ভ করেছে বয় আর বেয়ারা, আর ঘরের ভিতর আয়ার সঙ্গে চারুর তর্ক চলছে। আয়া বলে, বেবিকে আমার কাছে এখন দাও মেমসা, তুমি তোমার কাজ করো। আমার আবার কাজ কি এখন? আয়া বাইরের বারান্দার দিকে চকিতে দৃষ্টি নিক্ষেপ করে বলে, শুনতে পাচ্ছ না? সাহেব এসে পড়েছেন। হ্যাঁ, শুনতে পায় চারু। বারান্দার দিক থেকে উপেনের পায়ের শব্দ ধীরে ধীরে এই ঘরের দিকেই এগিয়ে আসছে। রমাকে নিয়ে আয়া চলে যেতে এই ঘরের ভিতর প্রবেশ করে উপেন। গলার টাই কলার খুলতে খুলতে উপেন একটা ধূর্ত দৃষ্টি তুলে চারুর মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, আজ তাহলে তোমার মেয়ের জন্মদিন। আজ তোমার মেয়ের জন্মদিন। তারপর? তারপর মানে? তার মানে আর 1 বছর পর আবার জন্মদিন হবে রমার। আমি জানতে চাই, প্রত্যেক বছর কি শুধু রমারই জন্মদিন হবে? সাবধান! চারু ভ্রুকুটি করে। কি? আর নয়, একটিকে নিয়েই মায়ার জ্বালায় মরছি, চোখের ঘুম পর্যন্ত ভয় পালিয়ে গিয়েছে। এ একটি ভালো, রক্ষে করুন ভগবান, আর চাই না। গায়ের শার্ট খুলে হুকের সঙ্গে দুলিয়ে দিয়ে চারুর মুখের দিকে তাকাতেই চারুর চোখে পড়ে একটা জিনিস। উপেনের কনুইয়ের কাছে সুতো দিয়ে বাঁধা একটা মাদুলি। চমকে ওঠে চারুর চোখ। সর্বনাশ, ওটা তুমি এখনো পড়ে রয়েছ? ব্যস্তভাবে এগিয়ে আসে এবং মাদুলিটাকে খুলে ফেলবার জন্য হাত বাড়ায় চারু, কিন্তু উপেন সরে যায়। থাক না, তাতে কি হয়েছে? না, আর নয়। কি যে বলো! পিসিমার দেওয়া এমন একটা পয়া জিনিস, গুরুজনের ইচ্ছের অমান্যি করতে নেই। একদিন তুমিই না রাগ করেছিলে এই মাদুলি পড়তে চাইনি বলে। আর রাগ করবো না। কেন? মাদুলি কাজ তো হয়েই গিয়েছে। উপেন সরে যায়, কিন্তু চারু ছাড়ে না। স্বামী স্ত্রীতে একটা ধস্তাধস্তির মতোই ব্যাপার বেঁধে ওঠে এই বাংলো বাড়ির এক কক্ষের নিভৃতে। না, আর নয়, রক্ষে করুন ভগবান। বলতে বলতে সজোরে উপেনের হাতটা চেপে ধরে মাদুলিটা এক টান দিয়ে খুলে ফেলে চারু। সরে যায় চারু। বেঁচে থাক আমার ওই একটি, আর চাই না। যেন পাল্টা একটা মিষ্টি প্রতিশোধ নেবার জন্য চারুর কাছে এগিয়ে আসতে থাকে উপেন। অকস্মাৎ বাইরের বারান্দায় ধ্বনিত হয় একটা কণ্ঠস্বর, হুজুর! বাধা পেয়ে থমকে দাঁড়ায় উপেন, উৎকর্ণ হয়ে শোনে।
আবার ডাক শোনা যায়, হুজুর। জানলার কাছে এগিয়ে এসে কৌতূহলের চক্ষু নিয়ে বাইরের বারান্দার দিকে তাকাই উপেন। চারু প্রশ্ন করে, কি? একটা মেয়ে। চারু বিস্মিত হয়। মেয়ে? হ্যাঁ, রমার মতনই। তার মানে? এই 1 বছর বয়স, সামান্য কিছু বেশিও হতে পারে, এইটুকু একটা মেয়ে। বারান্দার প্রান্তে এক কোণে একজন চৌকিদার আর দুজন দিন দরিদ্র চেহারার কুলি শ্রেণীর মানুষ দাঁড়িয়েছিল। আর বারান্দায় মেঝের ওপর শোয়ানো ছিল এক টুকরো ছেঁড়া কম্বলে জড়ানো 1.5 বছর বয়সের একটা ঘুমন্ত মেয়ে। ধমকের মতো কর্কশ স্বরে প্রশ্ন করে উপেন, কি চাও? চৌকিদার বলে, এই মেয়েটার কি হবে হুজুর? তা আমি কি জানি, ওটা কার মেয়ে? আপনার ট্রলি কুলি বুধনের মেয়ে। বুধন? সেই ভাল্লুকে আঁচড়ানো মুখ রোগা লোকটা? হুজুর, লোকটা কি পালিয়েছে? মরেছে। হ্যাঁ? চৌকিদার বলে, লোকটা মরেছে, লোকটার বউটাও মরেছে। কেমন করে? কলেরাতে। কিন্তু আমার অপরাধটা কি হলো? এখানে ওদের মেয়েকে নিয়ে এসেছো কেন? কোথায় কার কাছে থাকবে মেয়েটা? ধমক দেয় উপেন, আমি কি জানি, যাও যাও, সরে পড়ো। মোটর গাড়ির হর্ন শোনা যায়। রমার জন্মদিনের উৎসবে নিমন্ত্রিতরা একে একে আসতে আরম্ভ করেছে। উপেন আরো ব্যস্ত হয়ে হাঁক দেয়, যাও যাও, চলে যাও, এখানে এসে গোলমাল করো না। ব্যস্তভাবে একটা শার্ট গায়ে চড়িয়ে ঘরের বাইরে এসে দাঁড়ায় উপেন, উৎসবের আসরে অভ্যাগতদের অভ্যর্থনা করার জন্য। চৌকিদার আর কুলি দুজনে কম্বলে জড়ানো শিশুকে নিয়ে লনেরই আর এক প্রান্তের শেষ কোণে এক গাছের তলায় গিয়ে বসে থাকে। এতক্ষণ ধরে অপলক চোখ নিয়ে আগন্তুক মেয়েটার দিকে দেখছিল চারু। মাঝে মাঝে ছটফট করছিল চোখ দুটো। উপেন চলে যেতেই কেন যেন ব্যস্তভাবে একবার ডাক দিল চারু, আয়া, আয়া। আয়া আসতেই আবার বারান্দায় এসে দেখতে পায় চারু চলে গিয়েছে লোকগুলি। কি? কিছু না। আয়ার হাত থেকে রমাকে কোলে নিয়ে লনের উপর সাজানো আসরের দিকে এগিয়ে যায় চারু। চায়ের আসর। অভ্যাগতরা রমাকে আদর করলেন। একটা টেবিলের উপর নানা উপহারের এক স্তূপ তৈরি হয়ে গেল। বয় চা পরিবেশন করে। অভ্যাগতরা আলাপ করেন। মাত্র 10-12 জন অভ্যাগত। কতিপয় মহিলাও আছেন। সকলেই সম্পন্ন সমাজের মানুষ, কেউ অফিসার, কেউ ব্যবসায়ী, কেউ জমিদার। একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, বেশিরভাগ অভ্যাগতেরই সঙ্গে একটি করে কুকুর। কারোর কোলের উপর সুন্দর একটি তিব্বতী পুডল, কেউ শিকল ধরে কাছে টেনে রেখেছেন তার প্রিয় হাউন্ড আর টেরিয়ারকে। কারোর স্প্যানিয়েল সামনের দুপা দিয়ে প্রহরী গলা জড়িয়ে অনবরত কান দোলায়। নিজের নিজের কুকুরের প্রতি কার কত মায়া তাই নিয়ে একটা আলোচনার কলরব জাগে আসরে। কার কুকুর কি খেতে ভালোবাসে আর কত বুদ্ধিমান ব্যাখ্যা করে বলতে থাকেন অভ্যাগতরা। সবচেয়ে বিস্ময়কর প্রীতির কাহিনী বর্ণনা করেন এসডিও চক্রবর্তী। কুকুরের মুখের কাছে একটি বিস্কুট এগিয়ে দেন চক্রবর্তী। কুকুরটা কামড় দিয়ে বিস্কুট ভাঙে। সেই ভাঙা বিস্কুট নিজের মুখে ফেলে দিয়ে চক্রবর্তী বলেন, আমার টম সারা রাত আমার বুকের উপরে শুয়ে থাকে। এ যে কি মায়া, সেটার বুঝে বলতে পারবো না। আশ্চর্য, কোথা থেকে এরকম মায়া আসে মানুষের মনে। আসলে চায়ের টেবিলের কাছে কখনো বসে আর কখনো ঘুরে বেড়াতে থাকে উপেন আর চারু। এরই মধ্যে হঠাৎ মাঝে মাঝে দুজনেরই চোখের দৃষ্টি ছুটে যায় লনের প্রান্তে একটা গাছতলার দিকে, যেখানে তখনও চুপ করে বসে আছে চৌকিদার, সে দুজন কুলি আর ঘাসের উপর শোয়ানো ও কম্বলে জোড়ানো সেই শিশু। মাঝে মাঝে আনমনা হয়ে যায় উপেন আর চারু। একটা অস্বস্তির ভাব হঠাৎ বিচলিত করে চোখের দৃষ্টি। তারপর আবার প্রসন্ন হাস্যে অভ্যাগতদের সঙ্গে আলাপ করে। বেয়ারাকে কাছে ডেকে উপেন দূরের গাছতলার দিকে তাকিয়ে নির্দেশ দেয়, ওদের চলে যেতে বলো। চক্রবর্তী প্রশ্ন করেন, কে ওরা? কোথা থেকে একটা বাচ্চাকে নিয়ে এসেছে বলছে। সাগ্রহে লাফ দিয়ে উঠে দাঁড়ান চক্রবর্তী। লেপার্ডের বাচ্চা? না, হরিণের?
আমি জীবজন্তুর বাচ্চা বড় ভালোবাসি মিস্টার রায়। না না, হরিণের বাচ্চা টাচ্চা নয়। গাছতলার দিকে যাওয়ার জন্য পা বাড়িয়ে ব্যস্তভাবে চক্রবর্তী বলেন, ভালুকের বাচ্চা বোধ হয়। উপেন বাধা দিয়ে বলেন, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা! হতাশ হয়ে আর যেন ক্ষুদ্র একটি তুচ্ছতার ধিক্কার ধ্বনিত করে বসে পড়েন চক্রবর্তী। উৎসবের আসর ভাঙতেই লনের প্রান্তে গাছতলায় বেয়ারার গর্জন শুনে এগিয়ে যায় উপেন আর চারু। উপেন বিরক্ত হয়ে পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে চৌকিদারকে বলে, এই নাও, আর এই মুহূর্তে ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাও। চৌকিদার বলে, যাব কোথায় হুজুর? এই মেয়েকে এই তল্লাটে কেউ ঘরে রাখতে রাজি হবে না। কেন? খুব ছোট জাতের মেয়ে, কাছাকাছি 10 গাঁয়ে ওই জাতের কোনো লোক নেই। অন্য গায়ে খোঁজ করো। করবো হুজুর, সেই কটা দিন কোথায় থাকবে মেয়েটা? একজন কুলি বলে, মেয়েটাকে তো শিয়ালে নিয়েই যাচ্ছিল, ভাগ্যিস আমরা হঠাৎ পৌঁছে গেলাম। চারুর চোখ আতঙ্কে ও বেদনায় শিউরে ওঠে। উপেনও যেন অস্বস্তি আর অপ্রস্তুত অবস্থায় বারবার চারুর মুখের দিকে তাকাতে থাকে। উপেন আমতা আমতা করে চারুকে উদ্দেশ্য করেই বলে, যেন একটা পরামর্শ খুঁজছে। তাহলে যাকে এইসব ঝঞ্ঝাট কি যে বলো, নিয়েই যাক। চারু বলে, কি বলছো তুমি? শেয়ালে নিয়ে যাবে মেয়েটাকে? না, তা বলছি না, কিন্তু। চারু ডাক দেয়, আয়া! উপেন যেন এতক্ষণে সাহস পেয়ে আরো জোর গলায় চেঁচিয়ে ওঠে, আয়া! আয়া আসতেই চারু বলে, মেয়েটাকে কটা দিন পুষতে পারবে? পারবো না কেন, আমার কাজই তো তাই। তাহলে নিয়ে চলো মেয়েটাকে, গরম জল দিয়ে চান করিয়ে একটা গরম জামা কাপড় পরিয়ে দাও এখনই। চৌকিদার ও কুলিরা খুশি হয়ে আভূমি প্রণত হয়ে সেলাম জানায়। সেলাম সাব, সেলাম মেম সাব। উপেন আর চারু দুজনেই যদি নিজের নিজের মনটাকে চিনতে পারত, তবে বোধহয় দুজনে আজই সাবধান হয়ে যেত এবং অরণ্য সাপদের শাবকের মতো অতি ছোট জাতের একটা মেয়েকে এই বাংলো বাড়ির এক নিভৃতে প্রাণ বাঁচানো একটা আশ্রয় দিত না। উপেন জানে, চারুও বিশ্বাস করে, এই ঝঞ্ঝাট মাত্র কয়েকটা দিনের জন্য। তারপরে নিকটে বা দূরের গাঁয়ের ওই জাতের কোনো লোক খুঁজে বের করে মেয়েটাকে তার হাতে গছিয়ে দিতে হবে। তার জন্য হয়তো কিছু টাকা চাইবে লোকটা, নিক না। 100 বা 200 টাকা নিয়ে কোনো জাতের লোক যদি মেয়েটাকে পুষতে নিয়ে যায়, তবে ভালোই তো। চৌকিদার বলে গিয়েছে জাতের লোক খুঁজে আনবে। উপেন বলে দিয়েছে, যত শিগগির পারো নিয়ে এসো। এই বাংলো বাড়ির সীমার মধ্যে একটা মানুষের মেয়ের আবির্ভাবকেও অতি সাধারণ একটা ঘটনা হিসেবেই গ্রহণ করেছে চারু আর উপেন। বাড়ির দেওয়ালের খোপের মধ্যে যেমন কদিনের জন্য নতুন শালিক এসে ঠাঁই নেয়, আবার কদিন পরেই উধাও হয়ে যায়, তেমনি একটা ঘটনা মাত্র। মেয়েটা আছে, কদিন পরে কেউ এসে নিয়ে যাবে, ব্যাস। এর চেয়ে বেশি কিছু চিন্তা করার ব্যাপার এর মধ্যে নেই। ক্লাবের ঘড়িতে যখন রাত 9টার ইঙ্গিত ঢং করে বেজে ওঠে, তখন ঘড়ির দিকে তাকিয়ে বিলিয়ার্ড খেলার লাঠি থামায় উপেন, আর ঘরে ফিরে যাওয়ার কথা মনে পড়ে। বাংলো বাড়ির 2 কক্ষে তখন 2টি শিশু জীবনের ঘুমন্ত রূপ নিঃশব্দে ফুটে রয়েছে। একটি ঘরে চারুর বুকের কাছে ঘুমন্ত রমা, পীযূষ ভারে কোমল একটি উত্তাপের নীড়ের মধ্যে সুখসুপ্ত হয়ে রয়েছে একটি শিশু মেয়ে। আর অন্য একটি ঘরে আরেকটি শিশু মেয়ে নতুন বিছানায় একা একা ঘুমে। তার তৃষ্ণার্ত অধরের কাছে দুধের বোতল শিথিলভাবে পড়ে রয়েছে। একটি শিশু হলো এই বাড়ির এক দম্পতির শোণিত স্নেহের সৃষ্টি। আরেকটি শিশু দেখে মনে হয় এই পৃথিবীতে যেন একা একা হঠাৎ চলে এসেছে, এখনো মানুষের কোল পায়নি। বাংলো বাড়ির দেওয়াল ঘড়িতে একতারা সুরের টোকার মতো রিমরিম করে সময়ের সংকেত বাজে। চমকে ওঠে চারু, তন্দ্রা ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করে আর আপন মনেই আক্ষেপ করে, ভদ্রলোকের কাণ্ডজ্ঞান আর কোনোদিন হবে না। 9টা বাজলো, এখনো ঘরে ফেরার নাম নেই।
কি যেন মনে পড়ে যায় চারু। ধীরে ধীরে ওঠে, পা টিপে টিপে এগিয়ে যায়। এই বারান্দা আর ও বারান্দা পার হয়ে ছোট একটি ঘরের কাছে এসে দাঁড়ায়। দরজায় ঠেলা দেয়। দেখতে পায় মেঝের উপর পড়ে অঘরে ঘুমোচ্ছে আয়া। তারপরে ঘরের আর এক প্রান্তে দৃষ্টি ছুটে যায়। দেখতে পায় সদ্য ফোটা ফুলের কুঁড়ির মতো একটা ঘুমন্ত মেয়ের মুখ। তার ঠোঁটের কাছ থেকে সরে গিয়েছে দুধের বোতল। একটা স্নেহশীল শীতল ও কঠিন জড় পদার্থ ওই বোতলটা। যেন মনের ভুলেই হঠাৎ দুধের বোতলটাকে মেয়ের মুখের কাছে এগিয়ে দেওয়ার জন্য হাত তুলে এগিয়ে যায় চারু। কিন্তু ভুল বুঝতে পেরে থমকে দাঁড়ায়। থাক, এতটা বাড়াবাড়ির দরকার নেই। তাছাড়া একটা ছোট জাতের বাচ্চাকে ছোঁয়াছুঁয়ি করারও দরকার মনে পড়ে না। আয়াকেই ডাক দেয় চারু। ঘুম থেকে উঠে আয়াই নিজের হাতে দুধের বোতলটাকে মেয়েটার মুখে ছুঁয়ে দেয়। পায়ের শব্দ বাজে বাইরের বারান্দায়। ফিরে এসেছে উপেন। সোফায় বসে জুতোর ফিতে খুলতে খুলতে হাঁক দেয় উপেন। সবাই ঘুমিয়ে পড়লে নাকি এরই মধ্যে? চারু এসে বলে, কি বললে? মেয়েটা ঘুমিয়ে পড়েছে বুঝি? রমাও ইঞ্জিনিয়ারিং করে নাকি যে রাত 9টা পর্যন্ত জেগে থাকবে? আমি তোমার মেয়েটার কথা জিজ্ঞাসা করছি না, ওই যে নতুন একটি অম্বালিকা এসেছে সেই মেয়েটা। চমকে ওঠে চারু। বেশ তো, মুখে মুখে সুন্দর একটা নামও দিয়ে ফেললে দেখছি। হ্যাঁ, নামটা হঠাৎ মুখে এসে গেল, কি করবো বলো। রমার নামটা তো তুমি হঠাৎ স্বপ্নের মধ্যে বলে ফেলেছিলে না? গম্ভীর হয় চারু। হ্যাঁ। কি করছে অম্বালিকা? আয়ার ঘরে ঘুমোচ্ছে। যে পিসিমার দেওয়া মাদুলি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হাসাহাসির ব্যাপার হয়ে গেল, তিনি হলেন উপেনের দূর সম্পর্কের পিসিমা। শ্যামবাজারে এখনো সেকেলে ঢঙের চক মিলানো যেসব দালান বাড়ি দেখা যায়, এবং তারই মধ্যে যে বাড়িটা আজও পুরানো সৌষ্ঠব নিয়ে অটুট রয়েছে, সেই বাড়িটা হলো পিসিমার বাড়ি, পিসিমারই সম্পত্তি। সংসারে একটি মাত্র স্নেহের দায় আছে পিসিমার। তার নাম অধীর, পিসিমার নাতি, পিসিমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে। মেয়ে মারা যাবার পর এই নাতিকে কোলে নিয়ে শোক ভুলেছিলেন পিসিমা। অসুস্থ শরীরে স্বাস্থ্য সঞ্চয়ের জন্য, অর্থাৎ চিকিৎসকের নির্দেশে হাওয়া বদল করতে মাঝে মাঝে ছোটনাগপুরের শালবনের কোলে ছোট পাহাড়ের গা ঘেঁষা সুবর্ণরেখার এক স্রোতের ধারে এই ছোট রেল টাউনে এসে আত্মীয় উপেনেরই এই বাংলো বাড়িতে থেকে যেতেন পিসিমা। পিসিমা এখানে এসেও নাতির জন্য উদ্বেগ প্রকাশ করে মাঝে মাঝে সংসারের মায়ার তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাতেন। চারুর ছেলে পিলে হয় না। চারুর সংসারটাকেই তাই বড় মায়াহীন আর শূন্য বলে মনে হয়েছিল পিসিমার। কিন্তু এইবার খুশি হয়েছেন। এতদিনে এই বাড়ির বুকে এক শিশুর কান্নায় সংসারের মায়া জেগে উঠেছে। সার্থক হয়েছে তার মাদুলি। সেই কবে মাত্র 2 মাস বয়সের রমাকে আদর করে একদিন চলে গেলেন পিসিমা। যাবার আগে অনেক কথাই বলে গেলেন তিনি। কলকাতায় কবে বাড়ি করবে উপেন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। সমাজের কথা বলেন। এইটুকু শিশু রমারও ভবিষ্যতের, অর্থাৎ বিয়ের কথা বলেন। নিজের বংশগর্বের উল্লেখ করে উপেনকে স্মরণ করিয়ে দেন রমাকে বড় বংশের ঘরে দিতে হবে। বংশে বড়, বিষয়ে বড়, শিক্ষায় বড়, এমনই একটি ঘরে। পিসিমার কথার মধ্যে প্রচ্ছন্নভাবে যেন একটা উদ্দেশ্যের পরিচয় পাওয়া যায়, এবং মনে হয় বড় বলতে তিনি তাঁরই ঘরের কথা বলছেন। উপেনের টাকা কড়ি বেশ আছে, পিসিমা ভুলতে পারেন না সেই সত্য। কলকাতা থেকে এক বিখ্যাত কথক ঠাকুরকে নিয়ে এসে এইখানেই 1 বছর বয়সে রমার জন্ম মাসের সারা মাসটাই বেশ ঘটা করে চণ্ডীপাঠ করাবেন, এই আনন্দের একটা ইচ্ছা জানিয়ে চলে গিয়েছেন পিসিমা। কিন্তু আজও আসতে পারেননি। মাসটা যে শেষ হতে চলল, কেন এলেন না পিসিমা? তিনি কি আবার বাতের ব্যথায় কাবু হয়ে পড়েছেন? চিঠি দেওয়া হয়েছে পিসিমাকে, কিন্তু সে চিঠির উত্তর আজও এলো না কেন? উপেন আর চারুর চিন্তার প্রশ্নগুলিকে নিশ্চিন্ত করে দিয়ে সেদিনই কলকাতা থেকে সন্ধ্যার ট্রেনে উপস্থিত হলেন সেই বিখ্যাত কথক ঠাকুর।
গঙ্গা জলে ভরা প্রকাণ্ড একটা তামার কলসি নিজের হাতেই বহন করে স্টেশন থেকে এতটা পথ হেঁটে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন পিসিমার চিঠি। নাতি অধীরের পরীক্ষা, তাই আসতে পারলেন না পিসিমা। কথক ঠাকুর বললেন, কত কথা আমার পেশা নয়, আমি সত্যি কথক নই, বলতে পারেন ধর্মপ্রবক্তা। আমি ইংরাজির অধ্যাপক, চণ্ডীপাঠ করি নিজের মনের তৃপ্তির জন্য এবং যারা ধর্মের তত্ত্ব একটু কষ্ট করে বুঝতে চায় তাদের জন্য। শুনে একটু যেন ঘাবড়েই যায় উপেন এবং সত্যি বোকা ছাত্রের মতো একটু ভয় পেয়ে বলে ফেলে, নিশ্চয়ই কষ্ট করে বুঝতে চাই স্যার, থাকুন আপনি, আর যতদিন ইচ্ছে চণ্ডীপাঠ করুন। অধ্যাপক বলেন, শুনেছি জায়গাটার হাওয়া বেশ স্বাস্থ্যপ্রদ, অন্তত 15টা দিন থেকে দেখি শরীরটা একটু, অর্থাৎ চণ্ডীর অন্তত 2টো অধ্যায় সমাপ্ত করার পর। কিন্তু কি আশ্চর্য, মাত্র আর 1 ঘন্টা পরেই দেখতে পাই উপেন ও চারু ইংরাজির অধ্যাপক গঙ্গাজলের সেই প্রকাণ্ড কলসিটা হাতে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। উপেন ব্যস্তভাবে এগিয়ে এসে প্রশ্ন করে, সে কি, আপনি চলে যাচ্ছেন যে? অধ্যাপক তার কপালে টোকা দিয়ে বলেন, যাবার ইচ্ছে ছিল না, কিন্তু যেতে হলো। আপনার আয়ার কাছে শুনলাম এবং স্বচক্ষেও দেখলাম আপনি একটা অন্তজের মেয়েকে ঘরে নিয়ে এসে লালন করছেন। আশ্চর্য, উপেন বলে। আশ্চর্য হতে নেই উপেনবাবু, ধর্মবিধিতে বলে অন্তজের স্পর্শই শুধু দোষাবহ নয়, তার সান্নিধ্য দোষাবহ। শুধু ছোঁয়াছুঁই নয়, ওসব বস্তু নিকটে রাখাও চলে না। আপনি শিক্ষিত বিদ্বান মানুষ, নিশ্চয়ই জানেন যে সায়েন্সেও এই ভয়ের কথা লেখা আছে। কি কথা? অন্তজ মানুষের শরীর থেকে এক রকমের গ্যাস বহির্গত হয়, সে গ্যাস সৎবংশীর দেহ, মন ও আত্মার ক্ষতি সাধন করে। এরকম গ্যাস কি কখনো দেখতে পাওয়া গেছে? উপেন জিজ্ঞাসা করে। অধ্যাপক বলেন, না। আপনি কি কখনো ভাইটামিন দেখেছেন? ভাইটামিন চোখে দেখতে পাওয়া যায় কি? উপেন বলে, না। অধ্যাপক হাসেন। তাহলে ভাইটামিন কি মিথ্যা? আচ্ছা, আসি, বিদায় নিতে আজ্ঞা দিন তাহলে। চলে গেলেন ধর্মপ্রবক্তা অধ্যাপক। চারুর মুখের দিকে তাকিয়ে গম্ভীর হবার চেষ্টা করতে গিয়েই হেসে ফেলেন উপেন, কিন্তু চারু হাসতে পারে না। চারু বলে, আমার সত্যি কেমন ভয় করছে। কিসের ভয়? অম্বির শরীর থেকে যে ভয়ানক গ্যাস বের হয়ে আমাদের দেহ, মন ও আত্মার একেবারে। ঠাট্টা ছেড়ে দাও। ভদ্রলোক একটি বেলাও না থেকে মুখে একটু জলও না দিয়ে চলে গেলেন, এটা কি ভালো হলো? আমাকে যদি জিজ্ঞাসা করো তবে বলবো, খুব ভালো হলো। এইসব গোবর মাখানো সায়েন্সকে যারা বিশ্বাস করে তাদেরই অকল্যাণ হয়। ওই রকম লোকের কাছ থেকে চণ্ডীর ব্যাখ্যা শুনেও কোনো কল্যাণ হয় না। হ্যাঁ, একটা কথা ভাবতে খারাপ লাগছে উপেনের। পিসিমা দুঃখিত হবে। পিসিমা খুব বেশি রাগ করেও ফেলতে পারেন। যাই হোক, পিসিমার পক্ষে বেশি দিন রাগ করে থাকা সম্ভব হবে না, কারণ যাকে নিয়ে এই সমস্যা সে আর এখানে কতদিন। স্বামী স্ত্রীতে আলোচনা হয়, একটা সমস্যা সম্বন্ধে আলোচনা। এই আলোচনা শুনলেই মনে হয় দুটি মানুষ যেন নিজের মনটাকে সন্দেহ করতে পারছে। উপেন বলে, সমস্যাটা কি জানো? কুকুর বেড়ালেও 10টা দিন কাছে থাকলে মায়া পড়ে যায়, আর এটা তো হলো মানুষের মেয়ে, ছোট জাতের হোক আর যারই হোক, একটা মানুষের বাচ্চা তো বটে, বেশি দিন কাছে রাখা উচিত নয়। চারু মাথা নেড়ে সায় দিয়ে বলে, ঠিক বলেছ, আমি আয়াকে বলে দিয়েছি মেয়েটাকে দূরে দূরে রাখবে। হ্যাঁ, ওসব জিনিসের সঙ্গে ঘেঁষাঘেঁষি ছোঁয়াছুঁই না হওয়াই ভালো। জাতটাও তো ভালো নয়। আসল কথা হলো, ছোঁয়াছুঁই হলেই একটা মায়া পড়ে যেতে পারে। এই আলোচনা শুনলে মনে হয় নিজের নিজের মনকে চিনতে পেরেছে দুজনেই, তাই আগে থেকেই সাবধান হওয়ার জন্য যেন প্রতিজ্ঞা করছে দুজনে। আবার স্মরণ করিয়ে দেয় চারু, চকিদাকে তাড়া দাও, যেন তাড়াতাড়ি জাতের লোক নিয়ে আসে আর মেয়েটাকে নিয়ে যায়। কদিন পরের ঘটনাতেই কিন্তু প্রমাণিত হয়ে যায় নিজের নিজের মনকে চিনতে ভুল করেছে দুজনেই। একটা পরের মেয়ে, তাকে ছোঁয়াও উচিত নয়, কারণ ছোঁয়াছুঁই হলে মায়া পড়ে যেতে পারে।
কিন্তু এই মায়া এড়াবার শক্তি দুজনের কার কতখানি আছে সেটা নিশ্চয়ই কল্পনা করতে পারেনি দুজনের একজনও। এত যুক্তি বুদ্ধি খাটিয়ে যে প্রতিজ্ঞা করলো দুজনে, সেই প্রতিজ্ঞাটাই ঠুনকো কাচের মতো ছোট একটি ঘটনায় ভেঙে গেল। আর তার ফল এই হলো যে দুজনেই দুজনের ওপর রাগ করে আর অভিযোগ করে আর একটা সমস্যা সৃষ্টি করে বসল। 7 দিনের জন্য দূরের একটা লাইন দেখার জন্য সফরে বের হয়েছিল ইঞ্জিনিয়ার উপেন। ফিরে এসে যখন বাংলো বাড়ির ফটকে প্রবেশ করে উপেন, তখন দেখতে পায় আয়া একটু দূরে দাঁড়িয়ে আছে। আয়ার কোলে একটা বাচ্চা মেয়ে। চেঁচিয়ে ডাক দেয় উপেন, রমা, রমরমু। আয়া কাছে আসছে না দেখে হাত তুলে ইঙ্গিতে কাছে আসতে বলে। আয়া কাছে আসতেই উপেনের 2 চক্ষু যেন একটা স্পর্শে হেসে ওঠে। হ্যাঁ, এটা কে রে? এটা সেই অম্বালিকাটা না? আয়া হাসে। উপেন বলে, ভয়ানক দুষ্টু হবে মেয়েটা, দেখছো না কি রকমের চোখ? বলতে বলতে মেয়েটার গাল টিপে আদর করে ফেলে উপেন। টাটা। জানালা দিয়ে এই দৃশ্য দেখে ভ্রুকুটি করে চারু। উপেন ঘরে প্রবেশ করতেই চারু প্রায় একটা ঝগড়ার মতো ব্যাপার বাঁধিয়ে তোলে। তুমি ছুলে কেন মেয়েটাকে? তাতে কি হয়েছে? আমার জাত গিয়েছে? জাত যাবে কেন? কিন্তু নিজের কথাই তো রাখতে পারলে না। আদর করার জন্য তোমার নিজের মেয়ে ঘরে নেই? সেই সন্ধ্যাতেই প্রতিশোধ নিল উপেন। হঠাৎ চারুর কাছে ব্যস্তভাবে ছুটে এসে প্রশ্ন করে, থার্মোমিটার আছে? আছে কেন? মেয়েটার জ্বর এসেছে বোধ হয়। কোন মেয়েটার? অম্বির। নিশ্চয়ই সাংঘাতিক জ্বর, বোধহয় গা পুড়ে যাচ্ছে। চমকে উঠে বিচলিত হয় চারু। জ্বর কেন হলো? কি আশ্চর্য! ইস, পুড়ে যাবে কেন? কি যে বলছো, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। উপেন বলে, মেয়েটার মুখটা দেখলেই বুঝতে পারবে। আয়ার ঘরের ভিতর এসে ঢোকে চারু। সঙ্গে সঙ্গে উপেনও আসে, কিন্তু হঠাৎ ভুল করলো চারু। অম্বির কপালে হাত দিয়ে বারবার যেন একটা শিশুর অসহায় জীবনের কোমল স্পর্শ অনুভব করে চারু। আশ্চর্য হয়ে বলে, কই, জ্বর বলে তো মনে হচ্ছে না। সেই মুহূর্তে দেখতে পায় চারু মুখ চিপে হাসি লুকিয়ে গম্ভীর হবার চেষ্টা করছে উপেন। উপেন বলে, নিজের কথাই তো রাখতে পারলে না, মেয়েটাকে ছুঁয়ে ফেললে কেন? রাগ করে উত্তর দিতে গিয়ে হেসে ফেলে চারু। তারপর আবার শান্ত চিত্তে আর শান্ত স্বরে দুজনের মধ্যে আলোচনা চলতে থাকে। আসল কথা কি জানো, কাছে রাখলে এরকম ছোঁয়াছুঁয়ি হবেই, আর আর মায়া টায়া পড়বেই। কাজেই কাজেই তাড়াতাড়ি সরিয়ে দেওয়া ভালো। নিজের মেয়ে নিয়েই উদ্বেগ আর দুশ্চিন্তার তাল সামলাতে পারে না মানুষ, তার উপরে যদি একটা পরের মেয়েকে নিয়ে। না, আর দেরি করা উচিত না। আর 2-1 মাসের মধ্যে মধুপুরে বদলি হতে হবে। তার আগেই মেয়েটাকে ওর একটা জাতের লোকের কাছে। পিসিমার চিঠি এসেছে। সকল ব্যাপার শুনিয়া বড়ই দুঃখিত হইলাম। তুমি জানো তুমি কত উচ্চ সদ্বংশের সন্তান। তোমাদের 7 পুরুষে কেহ কুলীন ব্যতীত অন্য কোনো নীচ ঘরের সহিত কুটুম্বিতা পর্যন্ত করে নাই। ভাবিয়া পাই না তুমি কি করিয়া তোমার জাতের উচ্চতা ও সুচিতা ভুলিয়া একটি অন্তজের মেয়েকে ঘরে স্থান দিতে পারো। আশা করি পত্রপাঠ উহাকে বিদায় করিয়া দিবে। পিসিমার চিঠি পড়ে ক্ষুব্ধ হয় উপেন, কিন্তু পিসিমার উপর ক্ষুব্ধ হতে পারে না। পিসিমা ওই জাতের বড়াই নিয়েই তার সারা জীবন ব্যস্ত হয়ে রয়েছেন। কলকাতায় যখন কলেজে পড়তো উপেন, তখন প্রতি রবিবার এই পিসিমারই বাড়িতে এসে খেয়ে যেতে হতো। পোলাও থেকে পায়েস 20 রকমের খাবার নিজের হাতে রান্না করে উপেনকে খাওয়াতেন এবং খাইয়ে খুশি হতেন পিসিমা। আমার সব কুটুম্বের মধ্যে তুমি সবচেয়ে বড় বংশের ছেলে উপেন, তাই তো তোমাকে সবচেয়ে বেশি স্নেহ করি। পিসিমার স্নেহের কারণটা যাই হোক, স্নেহটা তো আর মিথ্যে নয়। পিসিমার সম্পর্কে বিশেষ একটা শ্রদ্ধার টান অনুভব করে উপেন। এমন পিসিমা দুঃখিত না হলেই ভালো। অম্বির কথাটা বারবার ভাবতে হচ্ছে। পিসিমা যাই বলুন, উপেন আর চারু ঠিক জাত বাঁচাবার সমস্যা নিয়ে মনটাকে দুশ্চিন্তায় বিব্রত করছে না। অম্বি নামে ওই মেয়েটারও যে একটা ভবিষ্যৎ আছে। মেয়েটার ভবিষ্যৎ কল্পনা করতে গিয়েই সমস্যাটা অনুমান করতে পারে উপেন আর চারু। এই মেয়েকে তো চিরকাল কাছে রাখা যাবে না।
ভিন জাতের আর ছোট জাতের একটা মেয়েকে বড় করে তুললেই আপনজন হয়ে যাবে না মেয়েটা। সমাজ আছে, সমাজের নিয়ম আছে। মেয়েটাকেও ভবিষ্যতে একটা সমস্যায় পড়তে হবে। কিছুদিন মাত্র কাছে রাখতে হবে, কিন্তু এই কিছুদিনের মধ্যে মেয়েটার উপর যেন মায়া পড়ে না যায়। মাত্র এইটুকু হলো উপেন আর চারুর মনের দাবি। বদলি হবার দিন যতই এগিয়ে আসে ততই চৌকিদারকে তাড়া দেয় উপেন। শেষে একদিন বদলি হবার দুদিন আগে সমস্যা থেকে একেবারে মুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেল উপেন আর চারু। বাংলোর বারান্দায় বসে বই পড়ছিল উপেন। দূরে লনের বেড়ার গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছিল আয়া, কোলে অম্বি। হঠাৎ ফটকের কাছে আগন্তুক কয়েকটা মূর্তিকে দেখতে পেয়ে চমকে ওঠে উপেন। আসছে চৌকিদার, সঙ্গে আরো ৩ জন লোক। চৌকিদারকে দেখতে পেয়ে বিচলিত হয় আর ছটফট করে বারান্দায় এসে ডাকতে থাকে উপেন। আয়া, আয়া, শিগগির এদিকে চলে এসো। আয়া নিকটে আসে। চৌকিদার এগিয়ে আসছে। উপেন রাগ করে ধমক দেয় আয়াকে। ওখানে ঘুরঘুর করছো কেন? শিগগির ঘরের ভেতরে চলে যাও। আয়া ঘরের ভেতর চলে যাওয়ার পর মুহূর্তে উপেন যেন সন্ত্রস্তের মতো এক লাফে বারান্দা থেকে সরে গিয়ে অন্য ঘরের ভেতর লুকিয়ে পড়ে। বারান্দায় চিৎকারের মতো কর্কশ কতগুলি আহ্বানের স্বর বাজতে থাকে। হুজুর, হুজুর! যেন এই আহ্বানের শব্দগুলি সহ্য করতে গিয়ে আরো বিচলিত ও সন্ত্রস্ত হয়ে উঠছে উপেন। আস্তে আস্তে পা টিপে টিপে জানলার কাছে এসে একবার বাইরে উঁকি দেয়, তারপর জানলা বন্ধ করে দেয়। চারু বিস্মিত হয়। এ কি হচ্ছে? ওরা এসে গেছে। কারা? ওই ওরা, অম্বির জাতের লোক। থরথর করে হঠাৎ কেঁপে ওঠে চারুর দু চোখের দৃষ্টি। কই দেখি। স্বামী আর স্ত্রী একসঙ্গে দৃষ্টি তুলে আবার খোলা জানলা দিয়ে উঁকি দিয়ে বারান্দার দিকে তাকায়। চৌকিদার বলে, 50 টাকা আর কিছু কাপড় চোপড় আর 1-8টা কম্বল এই পেলেই ওরা মেয়েটাকে নিয়ে গিয়ে পুষতে রাজি আছে হুজুর। উপেন হতভম্বের মতো চারুর মুখের দিকে তাকিয়ে বলে, খুব কম টাকাই তো দাবি করেছে, কিন্তু লোকগুলি ভালো কি মন্দ বুঝতে পারছি না। চারু হঠাৎ চেঁচিয়ে ওঠে, ঝাঁটা মারো, দূর দূর দূর! সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মারমূর্তি হয়ে বের হয়ে আসে উপেন। ভাগো ভাগো ভাগো! আগে নিজেরা মানুষ হও, তারপর পরের মেয়েকে মানুষ করতে এস। যত সব ইডিয়েট হামবাগ। চৌকিদার ভীতভাবে বলতে থাকে, সেলাম হুজুর, যাচ্ছি হুজুর, ঠিকই বলেছেন হুজুর। অমানুষগুলিকে তো বিদায় করে দেওয়া হলো, আর হাঁফও ছাড়ল উপেন আর চারু। কিন্তু সমস্যার কথাটা দুজনেই চিন্তা না করে পারে না। এইভাবে যদি মেয়েটাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা আর চেষ্টা বারবার ব্যর্থ হয়, তবে কি হবে উপায়? তাহলে মেয়েটা এই বাড়িরই মেয়ের মতো হয়ে উঠবে যে। তখন তখন যে মেয়েটাই এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে বসবে। কি জটিল সমস্যা! মেয়েটাকে তখন এই বাড়ি থেকে বিদায় দিলে মেয়েটাই বা সহ্য করবে কেমন করে সেই বিদায়? এখনো কথা বলতে শেখেনি, বোঝেও না কিছু। মাত্র আয়ার কলি চিনতে পেরেছে, কিন্তু আর একটু যখন বড় হবে তখন উপেন আর চারুকেও যে আপনজন বলে মনে করে ফেলবে। এইটুকু একটা শিশুর সেই মনের টানকে ছিঁড়ে দিতে পারা যাবে তো? অনেক আলোচনা আর গবেষণা করে স্বামী স্ত্রীতে মিলে আর একবার একটা প্রতিজ্ঞা করেন, না, আর বেশি দেরি করলে চলবে না। মধুপুরে গিয়ে খোঁজ খবর করে কোনো সাধারণ গরিব, এই ধরো কোনো চাপরাশি বা বেয়ারার ঘরে মেয়েটাকে যদি সঁপে দেওয়া যায় তবে মন্দ হয় না। ছোট জাতের মেয়েদের তো এই বয়সেই বিয়ে হয়। কিছু টাকা দিলেই পাত্র পাওয়া যাবে নিশ্চয়ই। নিশ্চয়ই আর কোনো সন্দেহ থাকে না উপেন আর চারুর মনে। কিন্তু এইবার থেকে আর একটা বিষয়ে সাবধান হতে হবে। চারু বলে, মেয়েটা যেন কখনোই ভাবতে না শিখে যে আমরা ওর আপনজন। আমাদের জন্য যেন কোনো মায়া না জেগে বসে মেয়েটার মনে, তাহলেই কিন্তু সমস্যা জটিল হবে। অর্থাৎ এইবার থেকে একটু নির্মম হতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত করে উপেন আর চারু। কাঁদছে অম্বি। অম্বির একটানা একঘেয়ে কান্নার স্বর শোনা যায়। বিরক্ত হয়ে উঠে দাঁড়ায় চারু। বারান্দার আর এক প্রান্তের দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে আয়াকে ধমক দেয় চারু, মেয়েটা এরকম বিশ্রীভাবে কাঁদছে কেন আয়া? দোলনা ধরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আয়াও চেঁচিয়ে উত্তর দেয়,
দোল্লা অনেক দুলিয়েছি। তবে কাঁদছে কেন মেয়েটা? আয়া আরো জোরে চেঁচিয়ে বলতে থাকে, তুমি তো এক মেয়ের মা হয়েছো, তুমি কি জানো না বাচ্চা মেয়ে কিসকে লিয়ে এমন করে কাঁদে? যেন এক ঝলক করুণ রক্তের আভা হঠাৎ ছড়িয়ে পড়ে চারুর মুখের ওপর। চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকে চারু। মনে হয় যেন অনেক কষ্টে আর ইচ্ছা করে শরীরটাকে কাঠ করে রাখতে চাইছে। উপেন গম্ভীরভাবে বলে, শক্ত হতে চেষ্টা করছো বুঝি? চারু খেকিয়ে ওঠে, তুমি অসভ্যতা করো না। হাসি লুকোতে গিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় উপেন। মধুপুরের 3 বছরের জীবন দেখতে দেখতে কেটে গেল। আবার নতুন জায়গায় বদলি হবার সময় এগিয়ে এলো। দুজনের মনে হঠাৎ সমস্যাটা আবার দুশ্চিন্তা জাগিয়ে তোলে। এতদিন যেন মনের ভুলে ভুলেই গিয়েছিল দুজনে। একটা পরের মেয়ে এই ঘরেরই বাতাসে ধীরে ধীরে বড় হয়ে উঠছে, কিন্তু এত দেরি করা উচিত ছিল না। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, দুজনেই দুজনের উপর দোষারোপ করে। কথা কাটাকাটির পর আবার দুজনেই শান্তভাবে আলোচনা করে, মেয়েটারই উপর অন্যায় করা হচ্ছে, আর দেরি করলে বাড়ির মেয়ের মতো হয়ে উঠবে যে, তখন কি হবে উপায়? বিয়ের বয়স যখন হবে তখন বিয়েই বা হবে কার সঙ্গে? মেয়েটার মন এই বাড়ির মেয়ের মতো হয়ে উঠবে, অথচ বিয়ে দিতে হবে একটা ছোট ঘরে। কেমন করে সে ঘরকে সহ্য করবে মেয়েটা? তার চেয়ে এখান থেকে যাবার আগে একটা পাত্রটাত্র খুঁজে বের করে মেয়েটার গতি করে দেওয়া যায় তো ভালো। ঘরের জানালায় একটা ছোট্ট মেয়ের হাসি হাসি মুখ ভেসে ওঠে। রমার মুখ বাইরের ফুলের টবের ওপর দাঁড়িয়ে জানালা দিয়ে উঁকি দেয় আর ডাক দেয়, রমা বাবা। তারপরেই ডাক দেয়, মা। চারু বলে, দুষ্টুমি করো না রমা, যাও পুতুল নিয়ে খেলা করো। ঘরের অন্য একটা জানলায় আর একটা ছোট্ট মেয়ের হাসি হাসি মুখ হঠাৎ ভেসে ওঠে। বাইরের ফুলের টবের উপর দাঁড়িয়ে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়েছে অম্বি। উঁকি দিয়ে উপেনের দিকে তাকিয়ে ডাক দেয়, আপি। তারপর চারুবালার মুখের দিকে তাকিয়ে ডাক দেয়, আম্মি। দৌড়ে চলে গেল অম্বি। উপেন আর চারু আলাপ করে, এই ডাকগুলি কি অম্বি আপনা আপনিই শিখলো? না, আয়া শিখিয়েছে। যাক, তবু ভালো। রমার মতো বাবা মা আরম্ভ করলেই হয়েছিল আর কি। কি আশ্চর্য! এই ধরনেরই এক একটা প্রাচীর তুলে নিজের মেয়ের কাছ থেকে পরের মেয়েকে দূরে সরিয়ে রেখেছে উপেন আর চারু। অম্বির কাছে তারা হলো আপ্পি আর আম্মি, বাবা আর মা নয়। কিন্তু যখন রমা আর অম্বির ঝগড়ার ভাষা শুনতে পায় তখন দুজনেই আবার আশ্চর্য হয় আর মনের এলোমেলো চিন্তার মধ্যে বুঝতে পারে এই ব্যবধান যেন ব্যবধানই নয়। পৃথিবীতে এক আপ্পি আর এক আম্মিকে পেয়েই ধন্য হয়ে গিয়েছে অম্বি। রমা অম্বিকে তুচ্ছ করে মুখ বেঁকিয়ে বলে, তোর তো মা নেই। অম্বি বলে, তোর তো আম্মি নেই। রমা বলে, তোর তো বাবা নেই। অম্বি বলে, তোর তো আপ্পি নেই। উপেন আর চারু দুজনেই একসঙ্গে ধমক দেয়, ও কি হচ্ছে? ধমক দিয়ে যেন বিমর্ষ হয়ে পড়ে দুজনেই। এত সতর্কতা তবু কোথা দিয়ে যেন একটা কঠিন বিদ্রুপ চক্রান্ত করে বারবার ভেঙে দিচ্ছে আর ভুয়ো করে দিচ্ছে তাদের এই সতর্কতার প্রাচীরকে। অম্বি নামে ওই 5 বছর বয়সের একটা ভিন্ন রক্তের মেয়ে যেন নিজের মনের অহংকারেই রমার সঙ্গে সমান তাল রেখে এইবারই স্নেহের আঙিনায় ছুটোছুটি করার শক্তি পেয়ে যাচ্ছে। কিন্তু বাধা দিতে হবে। বাধা দিচ্ছেও উপেন আর চারুবালা, বেশ ভেবে চিনতে আর ইচ্ছে করে নির্মম হবার চেষ্টা করছে। রমা আর অম্বির মধ্যে আরো শক্ত পাথরের প্রাচীর তৈরি করতে হবে, যেন বুঝতে পারে অম্বি আপ্পি আর আম্মির গা ঘেঁষে থাকবার অধিকার অম্বির নেই। রমা যা অম্বি তা নয়। এখন থেকে ওইটুকু মেয়েকে ওর জীবনের এই কঠোর সত্য বুঝিয়ে দিতে হবে, নইলে সমস্যা বাড়বে। এরই মধ্যে অনেক খোঁজাখুঁজির পর আপিসের দারোয়ানের সাহায্যে এক পাত্রের সন্ধান পেলে উপেন। রেলের কুলি সর্দারের এক ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিতে পারা যায় অম্বির। পাত্রের বাপের কিছু ক্ষেত খামার আছে, ছোট জাত। পাত্রের খুড়ো সেই কুলি সর্দারই এসে একদিন উপেনের বাড়ির বারান্দায় উঠল। কিন্তু সেই রকম ঘটনা ঘটে গেল আবার।
চারুবালা ব্যাপার দেখে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। তারপরে চেঁচিয়ে উঠল চারু, দূর করো, যত সব আপদ। হঠাৎ বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে উপেন। বেচারা কুলি সর্দারকেই ধমক দেয়, যাও যাও যাও। মুখ ভার করে চুপ করে বসে রইল চারুবালা, যেন দুর্বোধ্য একটা বেদনা বুকের ভিতর থেকে ঠেলে উঠছে এবং নিজেরই অদৃষ্টের বিড়ম্বনার দিকে তাকিয়ে ছলছল করে উঠছে তার চোখ। সান্ত্বনার ভঙ্গিতে চারুবালার হাত ধরে উপেন। অকারণে আমার উপর রাগ করো না লক্ষ্মীটি। জানালার কাছে ভেসে ওঠে একজোড়া কৌতূহলী হাসি হাসি শিশু মুখ। রমা আর অম্বি অবাক হয়ে তাকিয়ে থাকে, কি যেন শোনে আর কি যেন ভাবে। তারপরেই জানলা থেকে নেমে চলে যায়। উপেন বলে, এখন বুঝতে পারছি এভাবে কিছুই হবে না। কি? বাজে লোকের হাতে মেয়েটাকে দিতে পারা যাবে না। আমিও পারবো না, তুমিও পারবে না। চেঁচিয়ে ওঠে চারু, তাহলে মেয়েটা কি বাড়ির মেয়ের মতোই হয়ে উঠবে নাকি? তা বলছি না, বলছি যদি ভালো একটা অনাথ আশ্রমে ওকে দিয়ে দেওয়া যায় তাহলে। তাহলে কি? তাহলে আমাদেরও মনে দুঃখ থাকবে না যে মেয়েটার উপর অন্যায় করা হলো। কারণ ভালো অনাথ আশ্রমে থাকলে মেয়েটা লেখাপড়া শিখে ভবিষ্যতে একটা ভালো মানুষের সংসার পেয়েই যাবে। আছে এরকম আশ্রম? আছে নিশ্চয়ই, খোঁজ নিতে হবে। আশ্রম খুঁজতে আবার কতদিন লাগবে কে জানে। না, আর দেরি করলে চলবে না। মেয়েটা এরই মধ্যে অনেক ঝঞ্ঝাট সৃষ্টি করতে শুরু করে দিয়েছে। কি করেছে? আয়াই বল, দিনরাত রমার সঙ্গে হিংসে হিংসি করছে, রমাকে মারধরও করে অম্বি। রমা তো অম্বিকে মারে। কিন্তু রমা তো কোনো সমস্যা নয়। রমার ওপর আমাদের যতই মায়া বাড়ুক আর আমাদের ওপর রমার মতোই মায়া বাড়ুক না কেন, তাতে তো কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। কিন্তু অম্বি যদি আমাদের দুজনকে আপনজন ভেবে বসে, ভেবে বসেছে, তোমারই জন্য এসব কাণ্ড হচ্ছে। রাগ করে উপেন। আমাকে দোষ দিও না, তোমার চেয়ে অনেক বেশি শক্ত মন আমার। আমি আজ পর্যন্ত একটা পুতুলও অম্বির জন্য কিনে আনিনি। তুমি স্টাইল করে ওর জামার ছাড় ছেটেছ আর সেলাই করেছ। হেসে ফেলে চারুবালা, তুমি যত পুতুল রমাকে এনে দিয়েছ অম্বি সবই কেড়ে নিয়েছে। হ্যাঁ, কোন সাহসে কারে? ভগবান জানে। দূরের দিকে তাকিয়ে দেখতে পাই উপেন আর চারুবালা আয়া একটা নতুন ডল রমার হাতে তুলে দিচ্ছে। অম্বি বাধা দিয়ে চেঁচিয়ে আয়ার উপর উপদ্রব করছে। উপেন রাগ করে অম্বির হাত থেকে ডল কাড়বার জন্য যেন একটা প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে ছুটে বের হয়ে যায়। চারু সঙ্গে সঙ্গে উপেনের পেছনে হন্তদন্ত হয়ে হেঁটে আসতে থাকে। চারু বারবার বাধা দেয়, এটা আবার কিরকম পাগলামি করছো তুমি? না, আমার কাছে ওসব আবদার নেই, আমি শক্ত মানুষ। তুমি লাই দিয়ে দিয়ে সমস্যা বাড়িয়েছ। চারুবালা মুখ টিপে হাসে। ইস! থামতে হয় উপেনকে। চারুই উপেনের হাত ধরে উপেনকে থামতে বাধ্য করে। ছেলে মানুষই এরকম ঝগড়া ঝগড়া খেলা খেলেই থাকে, কিন্তু তুমি তার জন্য সত্যি মাথা খারাপ করছো কেন? উপেনের রাগটা হঠাৎ অপ্রস্তুত হয় এবং চারুর দিকে ভ্রুকুটি করে বলে, না, মোটেই খেলা নয়, অম্বির মনে মতলব আছে। চারু হাসে। বেশ তো, ওইটুকু একটা মেয়ে না হয় একটু মতলবের খেলাই খেললো। ওই দেখো, আবার কেমন ঝগড়া শুরু করেছে অম্বি। একটু দূরে দাঁড়িয়ে দেখতে থাকে চারু আর উপেন। সত্যিই আবার চেঁচাতে শুরু করেছে অম্বি, আমার দল কই আয়া, আমার দল। আয়া বলে, তোমার দল নেই। ইস! সঙ্গে সঙ্গে রমার হাত থেকে ডল কেড়ে নেয় অম্বি। রমা কাটবার চেষ্টা করতেই রমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মুখ ভার করে বসে থাকে রমা, আরই করে, তোমার সঙ্গে খেলবো না। অম্বি ধীরে ধীরে এগিয়ে এসে রমার একটা হাত ধরে অনুরোধ করে, আমার ওপর অকারণে রাগ করো না লক্ষ্মীটি। চারুবালার বিদ্রুপই সত্য হয়ে উঠল। অম্বির মুখের মান ভাঙানো কথাগুলি শুনতে পেয়ে চমকে উঠে উপেন। তারপর অপ্রস্তুতভাবে হাসতে হাসতে চলে যায়। কিন্তু এই ধরনের ক্ষণিক মধুরতার দৃশ্য দেখে খুশি হয়েও পর মুহূর্তে উদ্বিগ্নভাবে ভাবতে থাকে উপেন আর চারুবালা। অম্বি যেন ধীরে ধীরে একটা ছলনা বিস্তার করছে। সাবধান হতে হবে, অম্বিরই কল্যাণের জন্য আর নিজেদের জীবনকে একটা ভুল মায়ার জাল থেকে বাঁচাবার জন্য। রমার জন্য মাস্টার ঠিক করা হয়েছিল। পড়াতে এলো মাস্টার। রমার দেখা দেখি অম্বিও একটা বই নিয়ে মাস্টারের কাছে এসে বসে।
আয়া এসে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিদ্রোহ করে অম্বি। চেঁচিয়ে আয়াকে খিঁচে একটা অস্বস্তিকর দৃশ্য সৃষ্টি করে। মাস্টার অবাক হয়। উপেন এসে বলে, থাকুক থাকুক। চারুবালা অনুযোগ করে, থাকুক তো বললে, কিন্তু আর কতদিন? যতদিন না অনাথ আশ্রমে যায় ততদিন এসব সহ্য করতেই হবে। সহ্য করতে হলো আরো একটা দুঃসহ ঘটনা। প্রতিদিনের মতো খাবার ঘরের টেবিলের কাছে বসে আদরের সুরে ডাক দিল উপেন, রমা, রমা। সেই মুহূর্তে ছুটে আসে রমা। একটা পুডিং ভেঙে চামচে দিয়ে রমাকে খাইয়ে দেন উপেন। চারুবালা সামনে দাঁড়িয়ে হেসে হেসে সে দৃশ্য দেখে। রমার নানা রকমের দুষ্টুমির কথা আলোচনা করে স্বামী স্ত্রী। উপেন হাসতে হাসতে বলে, এরই মধ্যে এটার মুখটা একেবারে তোমার মুখের মতো হয়ে উঠেছে। দেখা মাত্র যে কেউ বলে দেবে তোমার মেয়ে। কিন্তু মিসেস চক্রবর্তী যে বললেন তোমার মুখের আদল পেয়েছে। আমি তো ওরকম কিছুই দেখতে পাচ্ছি না। চারু রাগ করে, এ আবার কেমন কথা? আরে আমার নিজের মুখটা তো দেখতে পাচ্ছি না যে মিলিয়ে দেখবো। অকস্মাৎ দুজনেই চমকে ওঠে। নিকটেই যেন একটা শিশুকণ্ঠের কান্না ভরা চিৎকার ছটফট করছে। হ্যাঁ, অম্বিরই চিৎকার। খোলা দরজা দিয়ে দেখা যায় অম্বিকে শক্ত করে ধরে রেখেছে আয়া। অম্বি দেখতে পেয়েছে উপেন চামচ দিয়ে পুডিং খাইয়ে দিচ্ছে রমাকে। ছটফট করছে অম্বি। 5 বছরের একটা পরের মেয়ে উপেনের হাত থেকে আদুরে পুডিং খাওয়ার জন্য লুব্ধ হয়ে ছটফট করছে। আয়াকে চড় ঘুষি মেরে ব্যতিব্যস্ত করছে অম্বি। আয়া শেষে হার মেনে আর রাগ করে অম্বির হাত ছেড়েই দেয়। যা, আর সহ্য করতে পারে না। এক দৌড়ে ছুটে এসে অম্বি উপেনে খাবার টেবিলের কাছে দাঁড়ায়। পুডিং এর দিকে তাকিয়ে ছোট্ট একটি লুব্ধ মুখের ঠোঁট কাঁপতে থাকে। উপেনের হাত থরথর করে কাঁপতে থাকে। ছোট্ট একটা মেয়ের সামান্য একটা লুব্ধ দৃষ্টির দাবি, কিন্তু কি প্রচন্ড এই দাবির শক্তি! চারুর মুখের দিকে বারবার ফ্যাল ফ্যাল করে তাকায় উপেন। চারু মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অম্বি বলে, আমার পুডিং আপি। বিষণ্ণ করুণ হয়ে ওঠে উপেনের মুখ। ধীরে ধীরে চামচ তোলে। পুডিং ভাঙে উপেন। দ্বিধাগ্রস্ত হাতটা কাঁপতে থাকে। একবার চামচ নামিয়ে তোয়ালে দিয়ে হাত মুছে উপেন। তারপর অন্যমনস্কভাবে মেঝের দিকে তাকিয়ে থাকে। অম্বি ডাকে, আমার পুডিং আপি। চামচ তুলে অম্বির মুখে পুডিং তুলে দেয় উপেন। চমকে ওঠে চারুবালা। চলে যায় অম্বি, চলে যায় রমা। সেই চামচ দিয়েই নিজের খাবার খেতে যাচ্ছিল উপেন। চারুবালা উত্তপ্ত স্বরে বাধা দেয়, ও চামচ রেখে দাও। উপেন শক্ত কণ্ঠস্বরে প্রশ্ন করে, কেন? জবাব দেয় না চারু। উপেন চেঁচিয়ে ওঠে, বলো তুমি আপত্তি করছো কেন? চারু নিরুত্তর। ছোট জাতের মেয়ে চামচে মুখ দিয়েছে বলে চামচ অশুদ্ধ হয়েছে, এই তো? খানিকটা গোবর খেয়ে ফেললেই শুদ্ধ হতে পারা যাবে তো? তবে এত ভয় কিসের? উত্তর দেয় না চারু। উপেন বলে, বলো কিসের ভয়? জাতের ভয় না মায়ার ভয়? চারু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভয় ভয়ে বলে, মায়ার ভয়। কেন? ভুল করছো তুমি। দুদিনের জন্য একটা পরের মেয়ে ঘরে রয়েছে, এই মাত্র। তাকে নিয়ে এত আদরের বাড়াবাড়ি কেন? তুমি করছো না? না, আমি তোমার চেয়ে ঢের শক্ত, ঢের সাবধান। ও। চামচটাকে সশব্দে দূরে ছুঁড়ে দিয়ে অন্য একটা চামচ হাতে তুলে নেয় উপেন। তাড়াতাড়ি খেতে থাকে, কিন্তু খাওয়া সমাপ্ত করে না। হঠাৎ খাবার ছেড়ে হাত ধুয়ে উঠে যায়। সেদিন ছিল রমার জন্মদিন। অম্বিও বায়না ধরল, আমিও ঠিক রমার মতো ফুলের মালা গলায় দিয়ে চন্দনের টিপ পরে আম্মির কোলে বসে পায়েস খাবো। চারুবালা বলে, না। চারুবালার আঁচল ধরে ঘুরঘুর করতে থাকে অম্বি। নাকি কান্নার সুরে সেই একই আবদার, আমার জন্মদিন চাই। চারুবালা চেঁচিয়ে আয়াকে ডাক দিয়ে বলে, ওকে নিয়ে যাও আমার কাছ থেকে। অম্বিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটা ঘরে বন্ধ করে রাখে আয়া। চিৎকার শোনা যায়। ঘরের দরজায় লাথি মেরে সেই প্রচন্ড আবদার একটানা এক সুরে ধ্বনিত হয়ে চলেছে, আমার জন্মদিন, আমার জন্মদিন, আমি আমার জন্মদিন।
ঘরের ভিতর ছটফট করে রাগ করে ঘুরতে থাকে উপেন, যেন একটা ধিক্কার দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, "হুঁ, জন্মদিন, সেদিন কোন সর্বনেশে তারা ছিল আকাশে।" অন্য ঘরে চুপ করে বসে শুনতে থাকে চারুবালা অম্বির চিৎকার। তারপর চোখ মোছে। তারপরেই ক্ষুব্ধভাবে উপেনের কাছে এসে বলে, আমি জব্দ হলে খুশি হবে তো? এসো, দেখে খুশি হয়ে যাও। এগিয়ে গিয়ে ঘরের বন্ধ কপাট খুলে অম্বিকে হিড়হিড় করে টেনে আনে চারুবালা, মালা পরিয়ে দেয়, চন্দনও পরিয়ে দেয়। গম্ভীর মুখে যেন বিনা আগ্রহের একটা কলের মতো খাঁজ করে যায়। গম্ভীর মুখে যেন বিনা আগ্রহের একটা কলের পুতুলের মতো কাজ করে যায়। কোলের উপর অম্বিকে বসে পায়েস খাইয়ে দেয়। হেসে ওঠে অম্বির জলে ভেজা চোখ। শেষ হয় অম্বির জন্মদিনের অনুষ্ঠান। অম্বিকে কোল থেকে নামিয়ে সেই রকমই গম্ভীর মুখে কলের পুতুলের মতো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে বিছানার উপর লুটিয়ে শুয়ে পড়ে চারুবালা। শ্যামবাজারের পিসিমার চিঠি মাঝে মাঝে আসে। পিসিমার চিঠিতে তিনটি বিষয়ের উল্লেখ থাকে। একটি হলো বিষয় সম্পত্তি সম্পর্কে, কি রকম জমালে উপেন, আর কবে বাড়ি করছে উপেন। আরেকটি হলো রমার বিয়ের সম্বন্ধে ভবিষ্যতের একটা আগ্রহের কথা, আর একটা বিক্ষোভের কথা। সেই অজাত মেয়েটা বাড়িতে আছে কেন? সমাজের ভয় দেখিয়ে সাবধান করে দিয়েছেন পিসিমা। ভুল করলে রমার বিয়ে নিয়ে ভবিষ্যতে মুশকিলে পড়তে হবে। বুঝিলাম তোমরা সেই অন্তজা মেয়েটাকে ঘরে পুষিয়া রাখিয়াছ, এখন না হয় পাহাড়ে জঙ্গলে ঘুরিয়া বেড়াইতেছ, কিন্তু একদিন দেশের দিকে ফিরিয়া আসিয়া সমাজের মধ্যে থাকিতে হইবে। বোধহয় বুঝিতে পারিতেছ না যে অজাত কুজাতের ওই মেয়ে ঘরে থাকিলে সমাজে তোমাদের যে নিন্দা রটিবে, তাহার ফলে রমার জন্য সদ্বংশীয় পাত্র সংগ্রহ করা অসম্ভব হইবে। পিসিমার উপদেশগুলি যেন নিষ্ঠুর সত্যের মতো চিন্তিত করে তোলে চারুবালাকে। চারুবালার কাছে এসে দাঁড়ায় উপেন, সান্ত্বনার সুরে আর শান্তভাবে বলতে থাকে, ভুল যদি বলো তবে আমার ভুল, তোমার ভুল, আর অম্বি নামে ওই এতটুকু একটা মেয়েরও ভুল। আমরা সবাই না জেনে ভুল করেছি। পিসিমা ঠিকই বলেছেন। কিন্তু কিসের ভুল? চারুবালা প্রশ্ন করে। আমার তো মনে হয় আমরা কেউ ভুল করছি না। আমি ভুল করিনি, তুমিও ভুল করছো না, অম্বিও ভুল করছে না। শত হোক একটা মানুষের মেয়ে তো, কাছে থাকলেই এরকম ভুল সবারই হবে। কাছে রাখাই যে ভুল হচ্ছে। হ্যাঁ, এটাই হলো কথা। কিন্তু এবার বোধহয় একটা ব্যবস্থা হয়ে যাবে। কি? দার্জিলিং এ একটা অরফ্যানেজ আছে, বেশ ভালো ব্যবস্থা, অতি সুন্দর ব্যবস্থা। 1,000-5 টাকা থোক দিতে হবে, ব্যাস, আর কোনো দায় নেই। তবে ওখানে একটা ব্যবস্থা করে ফেলো। করে ফেলতেই হবে, এখান থেকে চলে যাওয়ার দিনও তো আর বেশি বাকি নেই। এবার অনেক দূরে, একেবারে সেই দেরাদুনের কাছে। চিরকালটা কি ঘুরে ঘুরেই কাটাবে? অন্তত আর 15টা বছর তো বটেই। তারপর? তারপর কলকাতা। 15 বছর পরের কথা ছেড়ে দাও, এখনকার কথাই ভাবো। আয়াটাও জেদ ধরেছে এইবার দেশে চলে যাবে। বুড়ো বয়সে আর বিদেশে থাকতে চায় না, চাকরিও করতে চায় না। কেন? রমা আর অম্বি ওকে বড় মারধর করে। দরজার কাছে এই আয়ার ক্ষুব্ধ কণ্ঠস্বর শোনা যায়। আমি আর থাকতে পারবে না সাব। কেন? এ নৌকরি আচ্ছা নেই সাব, মায়া ভি হবে আর মার ভি খাইবে। উপেন বলে, না, আর বেশি দিন নয়, শিগগিরই তোমাকে ছেড়ে দেব। আয়া চলে গেলে যেন একটু আতঙ্কিতের মতোই বিষণ্ণ স্বরে উপেন বলে, দেখলে তো আয়া কেমন সাবধান হয়ে গিয়েছে। মায়াভি হবে, মার ভি খাইবে। আমাদেরও এই দশা হবে যদি সাবধান না হই। শেষ কথায় চারুবালাকে একটু উৎসাহিত করে চলে যায় উপেন। দার্জিলিং এর অরফ্যানেজে টেলিগ্রাম করে দিয়েছি, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই উত্তর এসে পড়বে। ভুল হয়নি উপেনের অনুমানে, উত্তর এলো 2 দিন পরেই। ব্যাস, এখন শুধু 5,000 টাকার একটা চেক, আর সেই সঙ্গে অম্বিকে নিয়ে একদিন মাস্টারকে দার্জিলিং রওনা করে দিতে হবে। আর কোনো সমস্যা নেই। এক গাদার রঙিন খেলনা, জামা কাপড়, ছবি, টফি, চকলেট আর লজেন্স কিনে এনে টেবিলের উপর ঢেলে দিল উপেন। অম্বিকে ডাক দিয়ে বলে, অম্বি, এই সব তোমার। আমার?
হ্যাঁ, কিন্তু মাস্টার মশাইয়ের কথা শুনতে হবে, তবে এসব পাবে। মাস্টারের কানে কাছে ফিসফিস করে বলে যায় উপেন, ব্যাস, আমাকে দিয়ে আর কোনো কাজ করাবার চেষ্টা করবেন না। এইবার সব দায় আপনার। ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে রওনা হয়ে যান। আমাকে কিন্তু আর কোনো পরামর্শ করতে ডাকবেন না। চললাম। মুখ কালো করে দুবদাব করে হাঁটতে হাঁটতে যেন নিজেরই মনের ভিতরের একটা আর্তনাদের সঙ্গে প্রবল যুদ্ধ করতে করতে চলে যায় উপেন। চারুবালার কাছে গিয়ে বলে, আমি আজ ট্যুরে চললাম, কাল ফিরবো। চারুবালার কোনো আপত্তি গ্রাহ্য না করে বের হয়ে গেল উপেন। মাস্টারমশাই চারুবালাকে আশ্বস্ত করেন, কোনো চিন্তা করবেন না, এ আর এমন কি কঠিন কাজ। অম্বির শিশু মনকে প্রলুব্ধ করবার জন্য গল্পের ফাঁদ পাতেন মাস্টার। নতুন দেশের কথা, বরফের দেশ, ঝর্ণার দেশ, চাঁদের দেশ, সোনার সূর্য ভাসে সেই দেশের আকাশে। যাবে অম্বি? প্রশ্ন করেন মাস্টার। মুগ্ধ শিশু চক্ষের বিস্ময় নিয়ে উত্তর দেয় অম্বি, যাব। সমস্ত বাড়িটাই যেন ভয়ে অভিভূত হয়ে রইল। রওনা হবার জন্য তোড়জোড় করছেন মাস্টার মশাই। রমাকে নিয়ে আয়া চলে গেল। অম্বির 5 বছর বয়সের একটা মেয়ের চোখের দৃষ্টি আর মুখের ভাষার শব্দকে ভয় পেয়ে এই বাড়ির আত্মা যেন মুখ লুকিয়ে ফেলছে। চারুবালাও একটা ঘরের ভিতর নিজেকে বন্ধ করে রাখল, যেন এই দৃশ্য চোখে দেখতে না হয়। মাস্টারের কাছে কতবার জিজ্ঞাসা করেছে চারু, আশ্রমে কোনো কষ্ট দেয় না তো? মাস্টার বলেছে, আপনি বিশ্বাস করুন, যে অরফানেজে ব্যবস্থা করা হয়েছে সেখানকার খাওয়া পরা থাকা সাজ পোশাক আপনারই এখানকার তুলনায় অনেক ভালো। খুব সুখে থাকবে মেয়েটা। লেখাপড়া গান সব শিখবে, বড় হয়ে ডাক্তারি পড়তে পারবে। আপনি বৃথা ভাবছেন। হ্যাঁ, বিশ্বাস করেছে চারুবালা, সুখেই থাকবে মেয়েটা। এই বাড়ির সুখের চেয়ে সেখানে অনেক বেশি সুখ। কিন্তু তবু কেন স্বস্তি পায় না মন? মনে হয় ছোট্ট একটা অবুঝ মেয়েকে লোভ দেখিয়ে বনবাসে পাঠানো হচ্ছে। সবচেয়ে বেশি রাগ হয় নিজেরই উপর। এতদিন ধরে যাকে ছেড়ে দেবার জন্য এত ব্যস্ত হয়েছিল মন, আজ ছেড়ে দেবার এত ভালো সুযোগ পেয়েও এরকম দুঃসহ অস্বস্তি বোধ হয় কেন? বদ্ধ ঘরে নিভৃতে বসে শুনতে পায় চারুবালা মাস্টারের পায়ের শব্দের পিছু পিছু দুটি ছোট ছোট পায়ের জুতোর শব্দ নিকটে এগিয়ে আসছে। রওনা হয়েছেন মাস্টার, চলে যাচ্ছে অম্বি। হঠাৎ থমকে দাঁড়ায় অম্বি, প্রশ্ন করে মাস্টারকে, রমা যাবে না? না। আব্বি? না। আমি? না। তবে আমিও যাব না। এইবার মাস্টার বাধ্য হয়ে কৌশলের সাহায্য নেন। হেসে হেসে প্রচন্ড একটা মিথ্যা কথা বলেন। আপনি, আমি, রমা সবাই সেখানে আগেই চলে গিয়েছে। ব্যস্ত হয়ে ওঠে অম্বি, হ্যাঁ, আমিও যাব। ট্যাক্সি দাঁড়িয়ে, ট্যাক্সিতে জিনিসপত্র চাপানো আছে। মাস্টার আগে আগে চলে যাচ্ছেন, পিছনে অম্বি। ট্যাক্সির কাছে পৌঁছতেই মাস্টার হঠাৎ একটা আর্তনাদের প্রতিধ্বনি শুনে পিছন ফিরে তাকান। দেখতে পান বারান্দার উপর দাঁড়িয়ে আছে চারুবালা। সেই মুহূর্তে চারুবালাকে লক্ষ্য করে পিছনে ছুটতে থাকে অম্বি। ওই যে, আমি আমি! মাস্টার তারস্বরে চেঁচিয়ে নানা প্রলোভনের কথা ঘোষণা করতে থাকেন। এই যে, এখানে কত লজেন্স, পুতুল আর ছবি আছে অম্বি, কত গণেশ আর সিংহ। চলো যাই সেখানে, যেখানে চাঁদের দেশ, বরফের পাহাড়, ঝর্ণার গান, বনের পরী। কিন্তু বৃথা। আমি নামে একটি মায়া ভরা মূর্তির কাছে চাঁদের দেশের আহ্বানও মিথ্যে হয়ে যায়। না, আমি যাব না, কখনো যাব না। বলতে বলতে চারুবালার দিকে ছুটে চলেছে অম্বি। অম্বি এসে চারুবালার স্তব্ধ মূর্তিটার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু চারুবালার হাত দুটো আর সেই সঙ্গে বুকের ভেতরটাও যেন অবসন্ন হয়ে পড়েছে। অম্বিকে দু হাতে বুকে জড়িয়ে ধরবার জন্য হাত দুটো একবার ছটফট করে ওঠে। তবু যেন অনেক কষ্টে হাত দুটোকে শক্ত করে রাখে চারুবালা। অম্বির মুখের দিকে তাকিয়ে ম্লান হাসি হাসতে থাকে। অম্বি বলে, মাস্টার বড় দুষ্টু, মৃত্যু। চারু প্রশ্ন করে, কেন, কি করেছেন মাস্টার মশাই? তোমাকে লুকিয়ে রেখেছিল। চোখ ছলছল করে গম্ভীর হয় চারুবালা। অম্বি সান্ত্বনা দেয়,
আমি তোমাকে ছেড়ে চলে যাব না আম্মি, তুমি কেঁদো না। দুদিন পরে বিষণ্ণ পরিশ্রান্ত বেদনাহত মূর্তি নিয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে চারদিকে উঁকি দিতে দিতে ঘরে ঢুকলো উপেন। ট্যুর থেকে ফিরে এসেছে উপেন, জানে উপেন অম্বি চলে গিয়েছে। এক একটা শূন্য ঘর আর বারান্দার ভিতর দিয়ে চলতে চলতে রুমাল বের করে মুখ মুছে উপেন। হঠাৎ চমকে ওঠে, কি যেন দেখতে পায় উপেন। এক জায়গায় মেঝের উপর অম্বিরই একটা ডল পড়ে আছে, ফোলা ফোলা গাল, হাসি হাসি মুখ একটা ডল। ডলটা তুলে নিয়ে ডলের মুখে হাত বুলিয়ে আর জল ভরা চোখ নিয়ে আর দাঁত চিবিয়ে কে জানে কার উপর রাগ করে বলতে থাকে উপেন, ডল পুতুল মাত্র, কাঠখড়ের পুতুলও ঘরের ভালোবাসা পায়, কিন্তু মানুষের মেয়ে আবর্জনা ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দাও। অকস্মাৎ আড়াল থেকে হাসিতে আর আহ্লাদে উপচে পড়া মিষ্টি একটা ডাক যেন বাঁশির সুরের মতো বেজে ওঠে। আপি! বিস্ময় চমকে ওঠে আর মুখ হাসিতে ভরে ওঠে উপেনের। সে কি রে অম্বি, তুই? অম্বি ছুটে এসে উপেনের হাত ধরতে যায়। আলগোছে হাত সরিয়ে নেয় উপেন। অম্বি বলে, মাস্টার বড় দুষ্টু। বুঝেছি, আর দুষ্টুমি করবে না মাস্টার। অম্বির অভিযোগের মর্ম বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝেছে উপেন, বুঝেছে চারুবালা। অম্বি যেন বলতে চায়, আমি যাব না। দুনিয়ার যেসব মাস্টারের শাসন আমাকে তোমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায়, সেই সব মাস্টারই বড় দুষ্টু, বড় নিষ্ঠুর। না, এরকম নিষ্ঠুরতা করা উচিত হবে না। মেয়েটার মনটা এই বাড়িকেই আপন করে নিয়েছে, সুতরাং থাকুক না, বাড়ির মেয়ের মতো হয়ে বড় হোক, বেঁচে থাকুক, তারপর ভগবান একটা উপায় করে দেবেন। সাধারণ গেরস্থ ঘরের যে কোনো জাতেরই হোক না কেন, খেয়ে পড়ে একরকম সুখে আছে, এরকম একটা পাত্র কি পাওয়া যাবে না? ভালো বরপণ দিলে পাওয়া যাবেই। স্বামী স্ত্রীর আলোচনায় এই নতুন সিদ্ধান্ত জন্মগ্রহণ করে, বাড়ির মেয়ের মতোই থাকুক অম্বি। কিন্তু কিন্তু ও যেন বুঝতে পারে যে ও হলো এই বাড়ির মেয়ের মতো, আর বেশি কিছু নয়। নইলে নইলে আবার সমস্যা দেখা দেবে। কদিন পরে এই সমস্যাটা আবার দেখা দেবার চেষ্টা করেছিল, কিন্তু অত্যন্ত কঠিন হয়ে আর অতি সাবধানতায় অবিচল থেকে সেই সমস্যাকে অঙ্কুরেই ছিন্ন করে দিল চারুবালা আর উপেন। রমার সঙ্গে হিংসুটেপনায় আর একটু দুঃসাহসী হয়ে উঠেছিল অম্বি, কিন্তু অম্বিকে বুঝিয়ে দিল চারুবালা ও উপেন রমার অধিকারে আর অম্বির অধিকারে অনেক পার্থক্য আছে। ঘটনাটা এই, এক সন্ধ্যায় চারুবালার শোবার ঘরে ঢুকেই দেখতে পায় অম্বি খাটের উপর চারুবালার বিছানার পাশেই যেন চারুবালার বুক ঘেঁষে আরেকটি ছোট্ট বিছানা রয়েছে, ছোট্ট একটি বালিশও। এখানে রমা শোয়? বুঝেছি, চেঁচিয়ে ওঠে অম্বি। বায়না ধরে অম্বি, আমিও আম্মির কাছে শোবো। আয়া বলে, কবি নেহি। আয়াকে খিমচে হাত ছাড়িয়ে নিয়ে নিজের ছোট্ট বালিশটা আয়া ঘর থেকে নিয়ে ছুটে আসে অম্বি। চারুবালা বিছানার এক পাশে রাখে, গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। প্রমাদ গণে চারুবালা। ঘর থেকে সরে গেল চারুবালা। আয়া এসে অম্বিকে বোঝায়, এখানে তোমার শুতে নেই। কেন? রমা শোয় কেন? আয়া বলে, রমা হলো আম্মির মেয়ে। আমি তাহলে কি? তুমি আম্মির মেয়ে নও। অন্য ঘরে গম্ভীর হয়ে বসেছিল উপেন আর চারুবালা। আম্মি, আম্মি! চেঁচাতে চেঁচাতে ছুটে আসে অম্বি। চারুবালা বলে, কি? আম্মি, রমা বুঝি একলা তোমার মেয়ে? চারু বলে, হ্যাঁ। আমি আম্মি? চারুবালা করুণ ভাবে হাসে। তুমি আমাদের মেয়ের মতো। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে 5 বছর বয়সের একটা মূর্তি। ওর জীবনের সবচেয়ে বড় মায়াময় কৌতূহল যেন আজ সবচেয়ে কঠিন একটা উত্তরের আঘাত পেয়ে বিমূঢ় হয়ে গিয়েছে। দুষ্টু অম্বিকে মুহূর্তের মধ্যেই একেবারে ধীর স্থির ও শান্ত করে দিয়েছে ওই একটি উত্তর। উপেন বলে, খেয়েছ অম্বি? না। খেতে যাও, আয়া খাইয়ে দেবে। শান্তভাবেই বাধ্যভাবে ধীরে ধীরে চলে যায় অম্বি।
ধীরে ধীরে শোবার ঘরে ঢোকে। চারুবালার বিছানার একপাশে ছোট বালিশে ঘুমিয়ে আছে রমা। রমার মুখের দিকে একবার তাকায়, তারপর নিজের ছোট বালিশটাকে হাতে তুলে নিয়ে যায় অম্বি। জাতির ভয় নয়, মায়ার ভয় যে সাবধানতার প্রাচীর তুলে দিল উপেন আর চারুবালা, সেই প্রাচীর অটুট হয়েই রইল এই পরিবারের আরো 15টি বছরের জীবনে। বেরিলি, গোরখপুর আর শিলিগুড়ি একে একে সার্ভিসের এক একটি অধ্যায় শেষ করে অবসর জীবনের আশ্রয়ে কলকাতার বাড়িতে এসে যখন ঠাঁই নিলেন উপেন, তখনও দেখতে পাওয়া গেল যে এই পরিবারের বাপ মায়ের স্নেহের কক্ষটি সেই রকমই দুভাগে ভাগ করা আছে। সেই প্রাচীর আজও আছে। একটি ঘরে চারুবালার খাটের পাশেই আর এক খাটে শোয়ে আপন মেয়ের রমা, আর পাশের ঘরে একটি খাটে শোয়ে অম্বি। দুই ঘরের মাঝখানে একটি দরজা, এবং এই দরজা যদিও বন্ধ থাকে না, তবু একটি পর্দা ঝুলতে থাকে। আপন মেয়ে আর পরের মেয়েকে এইভাবেই পৃথক করে রেখেছেন চারুবালা। আপন মেয়ে রমা হলো নিকটে, আর পরের মেয়ে অম্বি একটু দূরে। বিগত 15 বছর ধরে এই সাবধানতার প্রাচীরকে একটু একটু করে আরো কঠিন করে তুলতেও ভুলে যাননি উপেন আর চারুবালা। রমাকে লেখাপড়া শেখাবার জন্য মাস্টার এসেছে, এসেছে ইংরেজির মাস্টার আর গানের ও সেলাইয়ের মাস্টার নেই। অম্বি শুধু একটু দূর থেকে আর আড়াল থেকে দেখেছে, কাছে যায়নি। নিষেধ করে দিয়েছেন আপ্পি আর আম্মি। এই ব্যবধান স্বীকার করে নিয়েছিল অম্বি। মেয়ে নয়, মেয়ের মতো হয়ে থাকবার যে অধিকার পেয়েছে অম্বি, সেই অধিকারের চেয়ে বেশি কোনো অধিকার তার নেই। অম্বি হয়তো বুঝতে না পেরে প্রথমে একটু আশ্চর্য হয়েছিল, কি ক্ষতি হবে লেখাপড়া শিখলে? কেন তাকে গান শিখতে দিতেও এত আপত্তি করেন আপ্পি আর আম্মি? উপেন আর চারুবালার চিন্তার যুক্তিগুলি কোনোদিন দেখতে পায়নি, তাই বুঝতেও পারেনি অম্বি। সাবধান হয়েছিল উপেন সমাজের দিকে তাকিয়ে, আর অম্বির ভবিষ্যৎ চিন্তা করে। লেখাপড়া শিখে অম্বি যদি একটা ভদ্রলোকের মেয়ের মনের মতো মন পেয়ে বসে, তবে সমস্যা যে আরো জটিল হয়ে উঠবে। বহুদূর অতীতের সেসব চেষ্টার কাহিনী এখন অতীতের একটা স্মৃতি মাত্র। আজ দেখা যাচ্ছে উপেন আর চারুবালার প্রত্যেকটি পরিকল্পনা যেন ব্যর্থ করে দিয়ে বড় হয়ে উঠেছে অম্বি। যে মেয়েকে ভদ্রলোকের মেয়ের মতো হতে দিতেও চায়নি, বাড়ির মেয়ের মতো মনে করতে চায়নি, সেই মেয়ে আজ তাদের নিজের মেয়ের মতো হয়ে উঠেছে। কিন্তু ওই মেয়ের মতো পর্যন্ত, ব্যাস, আর নয়, তার বেশি নয়। অম্বিকে মানুষ করতে করতে হঠাৎ এক জায়গায় এসে থেমে গিয়েছে উপেন আর চারুবালা। কারণ সমস্যাটা এসেই পড়েছে। রমার বিয়ে দিতে হবে, অম্বির বিয়ে দিতে হবে। ভয় হয় অম্বি যদি রমার মতোই শখ আর মন পেয়ে বসে। রমার জন্য যেরকম পাত্র পাওয়া যাবে, অম্বির জন্য সেরকম পাত্র তো আর পাওয়া যাবে না। জাত পাত জন্মের ইতিহাস নিয়ে অম্বির একটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা তো সুবিধের নয়। সুতরাং কে বিয়ে করবে অম্বিকে? জাতপাত, শিক্ষা দীক্ষা ও অবস্থার দিক দিয়ে একটু নিচু গোছের মানুষ ছাড়া। তাই একটু কঠিনভাবেই সতর্ক হয়েছেন উপেন ও চারুবালা। একজন মেয়ে আর একজন মেয়ের মতো, এই নিয়মে নিজেদের মনকে বেঁধে রেখেছেন উপেন ও চারুবালা। কিন্তু বাইরের আগন্তুকের চোখে ঠিক উল্টোটাই বোধ হয়। মনে হয় রমাই যেন একটু দূরের একটা প্রাণ, আর অম্বি একেবারে নিকটের। রমা যেন এবারই স্নেহ আর আদরের মাথায় চড়ে বসে আছে, আর অম্বি রয়েছে কোল ঘেঁষে আর বুক ঘেঁষে। ভোরে ঘুম ভেঙে চোখ মেলে ঘড়ির দিকে তাকাতেই ব্যস্ত হয়ে উঠে বসে অম্বি। মনে পড়ে যায় ঘরের নানান কাজের কথা। মনে পড়ে আপ্পি এতক্ষণে বাইরে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছে, কিন্তু ঠাকুরটা কি চা এনে দিয়েছে এতক্ষণে? নিশ্চয়ই দেরি করছে ঠাকুর। প্রথমে ঠাকুরকে চায়ের তাগিদ দেয় অম্বি, পরে নিজেই ব্যস্তভাবে চা তৈরি করে নিয়ে এসে উপেনের হাতের কাছে এনে দেয়। সস্নেহ স্বরে কথা বলেন উপেন। তুই এত ব্যস্ত হয়ে উঠিস কেন অম্বি? 2 মিনিট দেরি হলোই বা। উপেন বেড়াতে যাবেন, কিন্তু অম্বি একবার খুঁটিয়ে খুঁটিয়ে উপেনকে পরীক্ষা না করে ছেড়ে দেয় না। এই আলোয়ানটা ছেঁড়া, এটা কেন গায়ে দিয়েছ? ঘরের ভিতর থেকে অন্য একটা আলোয়ান নিয়ে এসে উপেনের গায়ে জড়িয়ে দেয় অম্বি। রাধুনী দিদির সঙ্গে আলাপ করে অম্বি, ঘরে কি আছে আর কি নেই, এবং কি আনতে হবে। নিজের ঘরে ঢুকে মশলার শিশি থেকে তরকারির ডালা পর্যন্ত অন্বেষণ করে। তারপর লিখতে বসে বাজারের ফর্দ। উপেন
ভোরের হাওয়া খেয়ে ফিরে এসেই আবার বাজারে যান একবার। অম্বি তার আগেই বাজারের ফর্দ আর হিসাব তৈরি করে রাখে। এঘর আর ওঘর ঘুরে কাজ করে অম্বি। ঠাকুর, চাকর ও মালিকে নির্দেশ দেয়। বাগানে গাছে জল দেওয়া থেকে শুরু করে বারান্দার ফুলের টবের সেবার কাজ পর্যন্ত সবই একবার নিজের চোখে না দেখে নিয়ে সন্তুষ্ট হতে পারে না অম্বি। এই বাড়ির প্রাণটাকেই যেন দুহাতে আগলে রাখতে চায় সে। তারই জন্য খান্তিহীন কাজের দায় গ্রহণ করেছে। কোন কাপড় ধোপাকে দিতে হবে আর কোন কাপড় বাড়িতেই কাচতে হবে তারও লিস্ট করে ফেলে অম্বি। তাগিদ দেয় ঠাকুরকে, আমি স্নানের জন্য গরম জল হলো কিনা। এইভাবেই চলে অম্বির কাজের জীবনের পালা। রমার জীবনের পালা অন্য রকমের। সকালে ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে ওঠে রমাও। সে ব্যস্ততার রূপ ভিন্ন, পড়ার তাগিদ, লেখার তাড়া। কলেজের উৎসবে আবৃত্তি করতে হবে, তার জন্য শেক্সপিয়ার আর মাইকেল থেকে কবিতা মুখস্থ করার সাধনা। স্পোর্টস আসছে, স্কিপিং এর দড়ি নিয়ে ছাদে চলে যায় রমা। টিউটর আসেন। রমার পড়ার ঘরে যখন জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্যের পাঠ মুখর হয়ে ওঠে, তখন অন্য ঘরে আলনার উপর আপ্পির ধুতি আর চাদর গুছিয়ে রাখতে থাকে অম্বি। তারপর কলেজের বাস আসে। ব্যস্তভাবে হেঁটে বাসের ভিতরে গিয়ে বসে রমা। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে অম্বি। মুখে হাসি লেগে থাকে অম্বির, কিন্তু সে হাসি যেন একটু ক্লান্ত। শরীরটাকেও এতক্ষণে যেন একটু ক্লান্ত বলে মনে হয় অম্বির। আস্তে আস্তে বাগানে নেমে এক গাছের ছায়ায় বসে লেস বুনতে থাকে অম্বি। এই লেস বোনাও যেন অম্বির জীবনের এক বেআইনি সাধনা। তাই সন্তর্পণে আর চারিদিকে চোখ রেখে লেস বোনে অম্বি। আপনি যেন দেখতে না পান। গানও শুধু গুনগুন করে অম্বির মুখে। একটা তৃষ্ণাকে যেন বুকের ভেতর গোপন করে রাখছে অম্বি, যেন শুনতে না পান আমি, কারণ এসবই তার জীবনের নিষেধ। আজকের মতো শেষ করলাম সুবোধ ঘোষের লেখা উপন্যাস সুজাতার প্রথম পর্ব। কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে বেশ কিছু গল্প উপন্যাস রয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে আপনাদের পছন্দ মতো গল্প উপন্যাস শুনতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, আর কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।